হ্যালো, গুড আফটারনুন এভরিবডি, ডিয়ার স্টুডেন্টস। আজ তোমাদের প্রশ্নবিদ্যার সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ডিজিটাল বর্তনী ডিজিটাল ইলেকট্রনিক্স যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের প্রশ্নবিদ্যার 2025-এর যে সাজেশন পেজটা আছে সেই সাজেশন পেজের এমসিকিউগুলো এবং বাকি কোশ্চেনগুলো, ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আজকে আলোচনা করব। প্রত্যেকটি কোশ্চেন ইন ডিটেলস কী কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেইগুলো আমি কিন্তু ডিটেলস বলবো। তো সেই হিসাবে এই চ্যাপ্টারটা যাদের ভালো করে পড়া হয়নি তারাও এই কোশ্চেনগুলো তোমরা ফলো করতে পারো। তাহলে কি হবে, মানে আমি প্রত্যেকটা কোশ্চেন ডিটেলস আলোচনা করে দেবো। যেটা বলবো সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ এখান থেকে কোশ্চেন যদি নর্মালি ঘুরিয়ে সেরকম থাকে না, কিন্তু বেসিক এই কনসেপ্টগুলো থাকলে তোমরা কিন্তু এই চ্যাপ্টারের যে কোনো কোশ্চেন আসুক না কেন সলিউশন করতে পারবে। তো চলো শুরু করি আমাদের প্রথম এমসিকিউ। দেখো, প্রথম যে এমসিকিউটা আছে, কিছু কিছু বস্তুতে আধান সাধারণ তাপমাত্রায় প্রবাহিত হয় কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না, তাদের বলা হয় তোমার অর্ধপরিবাহী। কারণ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য এইটা যে একদম জিরোকে উষ্ণতায়, পরম শূন্য উষ্ণতায় এরা কিন্তু অন্তরকের ন্যায় আচরণ করে। তো স্বাভাবিকভাবেই যখনই তার তাপমাত্রা বাড়তে থাকবে, তোমরা জানো যে সমযোজী যে বন্ধনগুলো সেই বন্ধনগুলো ভাঙতে শুরু করবে এবং ইলেকট্রন হোল যুগ্ম উৎপন্ন হতে থাকে, অর্থাৎ বাহক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তাই কি হয়, তার পরিবাহিতাটা বৃদ্ধি পায়, ঠিক আছে? তো এই কারণে এটা অর্ধপরিবাহী হবে। মার্কিংটা ভুল হয়ে গেছিলো, এটা হবে না, ঠিক আছে? তাহলে কিছু কিছু বস্তুতে আধান সাধারণ তাপমাত্রায় প্রবাহিত হয় কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না, তারা হচ্ছে অর্ধপরিবাহী, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন আছে, ইলেকট্রনিক্স যন্ত্রে বহুল ব্যবহৃত অর্ধপরিবাহী। সব থেকে বেশি পরিমাণ যে পদার্থটি ব্যবহার করা হয় অর্ধপরিবাহীতে সেটি হলো সিলিকন, ঠিক আছে? এখানে যদিও সিলিকন এবং জার্মেনিয়াম দুজনেই অর্ধপরিবাহী, কিন্তু সিলিকনটাই বেশি ব্যবহার হয়। তার কারণ কি না, এখানে সিলিকনের যে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা সেটা কিন্তু খুব কম হয় এবং সিলিকনে তোমার যে সিলিকনকে খুব সহজে সিলিকনের মধ্যে যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড় থাকে এদেরকে কিন্তু সহজে উৎপন্ন করা যায়, মানে বাহক সংখ্যা সহজেই বাড়ানো যায়, ঠিক আছে? সেই জন্য সিলিকনটাই বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর 3 নম্বর কোশ্চেন, অর্ধপরিবাহীর রোধের তাপীয় গুণাঙ্ক। আচ্ছা, রোধের তাপীয় গুণাঙ্ক, আচ্ছা রোধের উষ্ণতা গুণাঙ্ক বা তাপীয় গুণাঙ্ক এই জিনিসটা কি সেটা একটু বুঝে নিতে হবে। তো প্রথমে যদি এরকম বলি, তোমার এটা কোনো পরিবাহী, সেই পরিবাহীর উষ্ণতা যত বৃদ্ধি হবে তত কি হবে, তার রোধটা বৃদ্ধি পায়। কি ফর্মুলা অনুযায়ী না, এই ফর্মুলা RT ইকাল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। এখানে টিটা কি না, টি হলো উষ্ণতা বৃদ্ধি, T2 মাইনাস T1, উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি। তাহলে এইখানে বুঝতেই পারছো এই আলফাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক, ঠিক আছে? আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক, তাহলে এইটা যত তোমার যে পদার্থের এই আলফা বেশি হবে উষ্ণতা বৃদ্ধিতে তার রোধ তত বেশি হবে, মানে তড়িৎ প্রবাহে বাধা বেশি সৃষ্টি হবে। তাহলে এখানে আহ, যে কোনো পরিবাহী, আমরা ধাতব যে পরিবাহীগুলোর কথা বলছি সেই ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে আলফা যেহেতু পজিটিভ তাদের ক্ষেত্রে, সেই জন্য রোধ বৃদ্ধি পাবে, ঠিক আছে? মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার যা রোধ হবে সেখান থেকে কী হবে, বাড়তে থাকবে। তো সেটা কীরকমভাবে বাড়ে না, এটা কিন্তু তখন এইভাবে বৃদ্ধি পাবে, ঠিক আছে? এদিকে তাপমাত্রা আর এদিকে যদি RT প্রকাশ করা হয়, এটা তোমার হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে না,
এটা হবে তোমার, এটা ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি যদি ফর্মুলা অ্যাপ্লাই করা হয় এইভাবে বৃদ্ধি পাবে আর কি। ঠিক আছে, তো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয় না, এটা পরিবাহী ধাতব পরিবাহীর ক্ষেত্রে এটা ধাতব পরিবাহী, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আর টি ইকাল টু আর জিরো ইন্টু ওয়ান মাইনাস আলফা টি। ঠিক আছে, তো এর উষ্ণতা গুণাঙ্কটা নেগেটিভ হয়, ঋণাত্মক। তার মানে বুঝতেই পারছো, উষ্ণতা যত বাড়বে, এই যে টি উষ্ণতা যত বৃদ্ধি পাবে তত কি হবে, রোধটা কমতে থাকবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে রোধ থাকে তার থেকে কি হবে, কমতে থাকবে। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে যে লেখচিত্রটা তোমার হবে, এই এদিকে তোমার উষ্ণতা আর এদিকে যদি আরটি হয়, তাহলে এর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধটা হ্রাস পেতে থাকবে। এবং এটা সমানুপাতিকভাবে আমরা এইভাবেই দেখাচ্ছি। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোদ ছিল, তারপর কি হবে, এইভাবে কমতে থাকবে। ঠিক আছে, তাহলে এইটাই তোমাদেরকে এখন বুঝে রাখতে হবে যে উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায়, সেটা হচ্ছে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, রোদের উষ্ণতা গুণাঙ্ক যেহেতু নেগেটিভ। ঠিক আছে, তাহলে এবারে এখানে যে কোশ্চেনটা আছে যে অর্ধ পরিবাহীর রোধের তাপীয় গুণাঙ্ক, এটা সবসময় ঋণাত্মক হয়। হুম, ঋণাত্মক। আচ্ছা, এটা কেন কমে যায় সেটাও একটু বলে দিই। কারণ আমরা এটা যেটা বললাম 1 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে যেমন বলছিলাম যে যত উষ্ণতা বৃদ্ধি পাবে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড় আমার ভাঙতে থাকবে, অর্থাৎ ইলেকট্রন এবং হোল বৃদ্ধি পাবে, এই বাহক সংখ্যা বৃদ্ধি পাবে। এই বাহক সংখ্যা বৃদ্ধি পেলেই তার কি হবে, পরিবাহিতা বৃদ্ধি পাবে, তো স্বাভাবিকভাবেই রোধ তখন হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা, কোনো ক্লাসে হোলের গতি, হোল কোন দিকে যায়, হোল গতিশীল হয় তড়িৎ ক্ষেত্র যেদিকে ক্রিয়াশীল হয়, কারণ তড়িৎ ক্ষেত্র পজিটিভ থেকে নেগেটিভ, তো স্বাভাবিকভাবেই হোলের গতি তড়িৎ ক্ষেত্রের দিকে হয়। তাহলে এখানে বলেছে ক্লাসে ইলেকট্রনের গতির সমান, ও এখানে বেগটা দিয়ে বলেছে মনে হচ্ছে, হ্যাঁ, এটা তোমার হোলের গতি ইলেকট্রনের বেগের থেকে কম হয়, প্রায় 1/3 হয়। ক্লাসে ইলেকট্রনের গতির থেকে কম, ক্লাসে ইলেকট্রনের গতির থেকে বেশি 0, এই অপশানটা হবে। ইলেকট্রনের গতির থেকে কম প্রায় 1/3 হয়। কেন না, হোল একটু ভারী হয় আর কি, সেই কারণে তার গতিটা কম হয়। আর এই কারণেই পিএনপি এবং এনপিএন, তোমরা ট্রানজিস্টার যারা পড়েছো এটা জানবে, এনপিএন ট্রানজিস্টারটা কিন্তু পারফরম্যান্স বেশি হয়, ভালো হয়। ওটা খুব স্পিড হয়, যে কোনো ডিজিটাল ইলেকট্রনিক্স ডিজিটাল সিস্টেম যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদিতে এনপিএন ট্রানজিস্টার এই কারণে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন 5-এরটা, ইলেকট্রন এবং হোলের সংখ্যা ঘনত্ব যথাক্রমে এন এবং পি। এখানে এন মাছ গ্রেটার দেন পি হলে বুঝতেই পারছো, এখানে এন মানে হচ্ছে ইলেকট্রন আর পি মানে হচ্ছে হোল, মানে এর সংখ্যা ঘনত্ব এখানে বলে দিয়েছে সংখ্যায় বেশি। তাহলে এন ইলেকট্রনের সংখ্যা যেহেতু বেশি হোলের থেকে, সেই জন্য এটা এন টাইপ হবে। ঠিক আছে, এন টাইপ অর্ধপরিবাহী। নেক্সট কোশ্চেনটা, যে অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে এন প্রকারের অর্ধপরিবাহী সৃষ্টি হয়। তাহলে এন প্রকার মানে এন টাইপ অর্ধপরিবাহী সৃষ্টি হয় কখন না, যদি পঞ্চযোজী মৌল ডোপিং করা হয়। তাহলে এখানে তোমাকে খুঁজে নিতে হবে পঞ্চযোজী মৌল কোনটা। তাহলে এখানে আর্সেনিক হলো পঞ্চযোজী মৌল, সেই জন্য আর্সেনিক অপশানটা হবে। তারপর 7-এর কোশ্চেন, পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে জার্মেনিয়াম যে পরমাণুর অশুদ্ধি হিসাবে যোগ করা হয়। একই কোশ্চেন, এখানে যেমন এন প্রকার মানে পঞ্চযোজী মৌল, তাহলে পি টাইপ তৈরি করতে ত্রিযোজী মৌল দরকার। তাহলে এখানে ত্রিযোজী মৌল কোনটা সেটা এবারে খুঁজে বের করে নাও। যেমন এই দুটো কম্পেয়ার করলেই পেয়ে যাবে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হবে ত্রিযোজী মৌল। ঠিক আছে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক, তো এখানে তো আমরা একটু আগেই আলোচনা করলাম, সেখান থেকেই বলতে পারবে রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক, এটা তো ঠিক। ঠিক আছে, এর উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়। আচ্ছা, তারপরে ফসফরাস পি
দাতা অবিশুদ্ধি, বোরন গ্রহিতা অবিশুদ্ধি। আচ্ছা, পঞ্চজি মৌল যদি হয় তাহলে সেখানে তোমার সেটা দাতা মৌল হয়, মানে তার ইলেকট্রন বেশি থাকে, সেই জন্য এটা দাতা মৌল। বোরন হচ্ছে গ্রহিতা মৌল, কারণ বোরনের যোজ্যতা হচ্ছে 3, মানে 3টে ইলেকট্রন থাকে, এর একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে, সেই জন্য ত্রিযোজী মৌল। হ্যাঁ, এটা হচ্ছে গ্রহিতা। আপাতত সবগুলোই ঠিক, তার মানে অপশান ডি এরটা হচ্ছে, সবগুলোই ঠিক হচ্ছে। হ্যাঁ, সবগুলোই তোমার ঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আছে, একটি অন্তরকের যোজ্যতা পটি এবং পরিবাহী পটির মাঝের নিষিদ্ধ অঞ্চলের ব্যবধানের কম। আচ্ছা, অন্তরক পদার্থের ক্ষেত্রে নিষিদ্ধ অঞ্চল তো তোমরা সবাই জানো। নিষিদ্ধ অঞ্চল যেটা আমরা দেখেছি যে একটা কোনো আম, অর্ধপরিবাহীর ক্ষেত্রে, এই যদি তোমার কোনো পরিবাহী পটি হয়, এটা কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। এই দুটোর মাঝের যে অঞ্চলটা, এটাকে বলা হয় তোমার নিষিদ্ধ অঞ্চল। এই নিষিদ্ধ অঞ্চল, এটাকে ব্যান্ড গ্যাপ এনার্জি, এটাকে প্রকাশ করা হয় জি দ্বারা, ব্যান্ড গ্যাপ এনার্জি। তো এইটা নর্মালি গ্রেটার দেন 3 ইভি, 4 ইভি, এরকম গ্রেটার দেন। যদি বেশি হয় তাহলে কি হবে না, এইখানে যেমন ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তো সেইগুলো তখন অন্তরক পদার্থ হয়ে যায়, মানে এদের খুব বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করলে তবে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায়, তড়িৎ পরিবহন করতে পারবে। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপ এনার্জিটা অনেক বেশি হয়। আর অর্ধপরিবাহী হলে এই ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালুটা অনেক কম হয়। আর পরিবাহীর ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপ এনার্জি 0 হয়। তোমরা এটা পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী পটিতত্ত্বের সাহায্যে যে ব্যাখ্যা পড়েছো বা পার্থক্য পড়েছো, সেইখানে কিন্তু এটা জানতে পারবে। ঠিক আছে, তো সেই কারণে এখানে তোমার অন্তরকের যোজ্যতা পটি এবং পরিবাহী পটির মাঝে নিষিদ্ধ অঞ্চলের শক্তি ব্যবধানের ক্রম সব থেকে বেশি যেটা, সেটাই এখানে তাহলে দিবে। নর্মালি গ্রেটার দেন 3 ইভি হয়, তাহলে 3 ইভির থেকেও বেশি 6 ইভি আছে, সেই জন্য অপশান এটাই করবে। ঠিক আছে, শূন্য হয় পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহী, ধাতব পরিবাহী। 1 ইভি যদি হয় তাহলে এটা জার্মেনিয়াম 1 ইভি বা 1 ইভির কম বেশি এরকম হয়, কারণ জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.67 ইভি হয় আর সিলিকনের ক্ষেত্রে 1.1 ইভি হয়। তো সেই কারণে এটা এর অপশানটা হচ্ছে। অনুরূপ একই রকম কোশ্চেন আছে, একটি পরিবাহী একটি কোনো একটি উপাদানের যোজ্যতা পটি এবং পরিবাহী পটির মধ্যে ব্যবধানটা 5 ইভি বলে দিয়েছে, মানে এটা গ্রেটার দেন 3 ইভি। এটাই যদি তুমি মনে রাখো, 3 ইভির থেকে বেশি হচ্ছে উপাদানটি অবশ্যই অন্তরক পদার্থ। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমার 10-এর যে কোশ্চেনটা আছে, এটা তোমার পিএন সংযোগ ডায়োডের একটা কনসেপ্ট আছে। তো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এটার জন্য ডায়োডের ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস, এইটা একটু তোমাদেরকে বুঝতে হবে। তোমরা জানো যে এটা যদি কোনো একটা পিএন সংযোগ ডায়োড হয়, পিএন সংযোগ ডায়োড, এই পিএন সংযোগ ডায়োডের এই প্রান্তটা হয় পি এবং এই প্রান্তটা হয় এন। তো এবারে এই পিএন সংযোগ ডায়োডের মানে নিঃশেষিত অঞ্চল যেটা থাকে, অর্থাৎ পোটেনশিয়াল ব্যারিয়ার যেটা থাকে, সেটাকে অবলুপ্ত করার জন্য এটা এইটাকে বায়াসিং করতে হয়। তো ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস দুটো থাকে। ফরওয়ার্ড বায়াস হচ্ছে বা সম্মুখবর্তী বায়াস, যখন এই পি প্রান্তের সঙ্গে, ডায়োডের পি প্রান্তের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তটা যুক্ত করবে, এবং ডায়োডের নেগেটিভ প্রান্তের সঙ্গে যখন এন প্রান্তটা যুক্ত করবে, তখন সেটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, আর রিভার্স বায়াসটা কি না, ঠিক উল্টোটা। এইটার পি প্রান্ত আর এটা হচ্ছে এন প্রান্ত, এটার সঙ্গে যুক্ত হবে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, আর এটার সঙ্গে যুক্ত হবে ব্যাটারির পজিটিভ প্রান্ত। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে তখন রিভার্স বায়াস, মানে এটা বিপরীত বায়াস। আর এটা হচ্ছে সম্মুখ বায়াস।
সম্মুখ বায়াস। ঠিক আছে, তো এবারে এই বিপরীত বায়াস এবং সম্মুখ বায়াসের ক্ষেত্রে তোমরা এদের বৈশিষ্ট্য লেখোটা পিএন সংযোগ ডায়োডের ক্ষেত্রে যেটা জানো সেটা কি, এই যে এইরকম হয়, এটা হচ্ছে সম্মুখ বায়াসে, এদিকে তোমার কারেন্ট আর এদিকে হচ্ছে বিভব। ঠিক আছে, আর বিপরীত বায়াসের ক্ষেত্রে কি হয় না, এটা বিপরীত দিকে কোনো প্রবাহ পাওয়া যায় না, এরপর কি হয়, একটা উচ্চ বিভব প্রয়োগ করলে তখন কি হয়, প্রবাহমাত্রাটা বৃদ্ধি পায়। ঠিক আছে, আর এটা কোনো কোনো বইয়ে এরকমও থাকে, সেটাও করতে পারো, এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা ধরে এটা একটা বলা থাকে আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে বিপরীত সম্পৃক্ত প্রবাহ। কোনো কোনো বইয়ে বিপরীত সম্পৃক্ত প্রবাহের মানটা খুব কম হয়, তো সেই জন্য এটাকে ইগনোর করে। ইগনোর করলে তখন এই লেখচিত্রটা পাওয়া যাবে। ঠিক আছে, এটার প্রবাহের মানটা খুব কম হয়, 10⁻⁹ অ্যাম্পিয়ার বা -6 অ্যাম্পিয়ার এরকম কাছাকাছি হয়, সেই জন্য এই প্রবাহটাকে আমরা উপেক্ষা করি সম্মুখ প্রবাহের রেসপেক্টে। তখন তোমার লেখচিত্রটা এইটাই দাঁড়াবে। তো এই যে যে সময় প্রবাহটা শুরু করে এই বিভবটাকে, এটাকে কাট-ইন ভোল্টেজ বলা হয়, কাট-ইন ভোল্টেজ, কাট-ইন বিভব। এই বিভবটা বলা হয়। তো এখন যেটা এখান থেকে বলতে চাইছি, যে যদি ফরওয়ার্ড বায়াস থাকে তখন তোমার প্রবাহ মাত্রা পাওয়া যাবে, আর রিভার্স বায়াসে হলে প্রবাহ পাওয়া যাবে না। বিপরীত বায়াস মনে রাখবে, পি প্রান্তের সঙ্গে নেগেটিভ আর এন প্রান্তের সঙ্গে পজিটিভ, এটা হচ্ছে বিপরীত বায়াস। ঠিক আছে, তাহলে এবারে তোমার এখানে যে কোশ্চেনটা দিয়েছে, সেখানে তোমার দেখো এরকম একটা ছবি দেওয়া আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ডায়োড দেওয়া আছে, আর এর দুটো প্রান্তে দুটো বিভব এরকম দেওয়া আছে। ঠিক আছে, এরকম দুটো বিভব, মানে ধরো এ প্রান্ত আর এটা যদি বি প্রান্ত হয়, এটা তোমার 150 ওহম সম্ভবত, দেখে নি, 150 ওহম, এটা V1, আর এটা হচ্ছে 3 ভোল্ট, ডান দিকটা তোমার 3 ভোল্ট দেওয়া আছে। আচ্ছা, এবারে এই V1-এর যদি 2 ভোল্ট হয়, V1 যে বলেছে V1 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত বৃদ্ধি করা হলো, যদি 2 ভোল্ট করা হয় V1-এর ভ্যালুটা, তাহলে কি হবে, এদিকটা তোমার নিম্ন বিভব হচ্ছে, এটা হবে উচ্চ বিভব, কারণ এদিকটা কি প্লাস +3, আর এদিকে তুমি +2 ভোল্ট অ্যাপ্লাই করেছো, তাহলে স্বাভাবিকভাবেই এই প্রান্তটা হচ্ছে উচ্চ বিভব আর এই প্রান্তটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব মানে দেখো এই দিকটা তোমার পি আর এদিকটা হচ্ছে এন, তাহলে পি এর সঙ্গে যুক্ত আছে নিম্ন বিভব আর এন এর সঙ্গে যুক্ত আছে উচ্চ বিভব। তাহলে সেটা কিন্তু তোমার আমরা যেটা জেনেছিলাম, এখানে দেখো উচ্চ বিভব, এটা পজিটিভটা উচ্চ বিভব যুক্ত হবে পি প্রান্তের সঙ্গে, আর নিম্ন বিভব যুক্ত হবে এন প্রান্তের সঙ্গে, তবে সম্মুখ বায়াস হবে। কিন্তু এখানে ঠিক উল্টোটা আছে। ঠিক আছে, সেই জন্য এটা বিপরীত বায়াস হচ্ছে। তো তাহলে বিপরীত বায়াস মানে যখন 2 ভোল্ট অ্যাপ্লাই করবে তখন এটা বিপরীত বায়াস। তাহলে বিপরীত বায়াস হলে এখানে কি হচ্ছে, কোনো প্রবাহ যাবে না, প্রবাহ I = তাহলে কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যখন 6 ভোল্ট করা হচ্ছে, এটা যখন 2-এর পরিবর্তে 6 করা হবে, তখন কি হবে, এই দিকটা হবে উচ্চ বিভব আর এই দিকটা হয়ে যাবে নিম্ন বিভব। তখন কি হবে, এরা ফরওয়ার্ড বায়াসে থাকবে। তো যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তখন কি হবে, এর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে তখন 6 - 3 বিভব পার্থক্য, কারণ এই প্রান্তের বিভব 6, এই প্রান্তের বিভব 3, তাহলে বিভব পার্থক্য কত, এটা তোমার 6 - 3 ডিভাইডেড বাই এটা হবে আর, মানে 150। ঠিক আছে, এইটা = হবে প্রবাহ মাত্রা। কীভাবে পেলাম না, V = IR, এই ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, V = IR, তাহলে I সমান কত, V/R। তাহলে V হচ্ছে তোমার বিভব পার্থক্য, এটা 6 - 3 মানে 3/150, 3/150, এটা অ্যাম্পিয়ারে বেরোচ্ছে, মিলি অ্যাম্পিয়ার করার জন্য 1000 দিয়ে গুণ করে দিলাম, মিলি অ্যাম্পিয়ার, এটা কেটে গেল। আচ্ছা, এইটাই কেটে দিলে তোমার হয়ে যাবে 5, আর এইটাকে কেটে দিলে হয়ে যাবে 20, তার মানে তোমার 20 মিলি অ্যাম্পিয়ার, অপশান বি এরটা। ঠিক আছে, তো আজকের পার্টটা এই ক্লাসটাই থাক।
পরের পার্টে বাকি কোশ্চেনগুলো করব। তো এরকম ছোট ছোট করে করছি, যেগুলো করলাম সেগুলো ঠিক হলো কিনা, মানে ঠিক বুঝতে পারলে কিনা এটা একটু দেখবে। কিভাবে হলো এটাকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? তাহলেই এই চ্যাপ্টারের কোশ্চেন, বাকি কোশ্চেনগুলো কিন্তু অসুবিধা হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ।